নমস্কার আমার প্রিয় ছাত্র বন্ধুরা। তো যেদিন থেকেই আমাদের এই চ্যানেলে আমরা ক্লাস 12-এর তোমাদের পড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা আমাদের দায়বদ্ধ থেকে আমাদের প্রতিশ্রুতির একদম ফুলফিল করার চেষ্টা করছি। দেখো, সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12-এর পুরো সেমিস্টার ওয়াইজ আমরা কিন্তু ভিডিও আপলোড করেছি। ক্লাস 11-এ যারা তোমরা এখন 11-এ পড়ছো বা সদ্য যারা মাধ্যমিক পরীক্ষায় পাস করে ক্লাস 12-এ ক্লাস 11-এ অ্যাডমিশন নিলে, তাদের জন্য কিন্তু আরও বড় ধামাকা। তাদের সম্পূর্ণ সিলেবাস অলরেডি আপলোডেড উইথ প্রিভিয়াস ইয়ার যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পেপার সলভ, সমস্ত কিছুই নমুনা প্রশ্ন সব কিছুই সলিউশন করা আছে। তোমরা আমাদের প্লেলিস্ট ইউটিউব চ্যানেলে গিয়ে বা আজকে আমরা যে এই ভিডিওটা আপলোড করব সেই ভিডিওর যে ডেসক্রিপশান বক্সে আমরা সম্পূর্ণ প্লেলিস্টটা আপলোড করে দেব, তোমরা দেখে নিও, দেখবে কেমন উপকৃত হও এবং সেটা আমাদের কমেন্টে জানিও। ঠিক আছে, চলো তাহলে আজকে আমাদের আমি তোমাদের কেমিস্ট্রি পড়াই, তোমরা সবাই জানো। তো কেমিস্ট্রির আমরা আজকে যে টপিকটা অলরেডি আমরা পড়ে নিয়েছি, দেখো আমরা সলিউশন চ্যাপ্টার পড়ছি এবং সলিউশনের আমরা আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশনের যে প্রকারভেদ সেগুলোও সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যেই ডিসকাস করেছি। তো চলো আমাদের ক্লাসের প্রথা মেনে আমরা যা করি, প্রথমে আমাদের কাজ হয়, আমরা কি করি বলতো, আমাদের যেটা প্রথম কাজ, আমরা আগের দিন যেটা পড়েছি সেই সম্পর্কিত কিছু প্রশ্ন কিন্তু ডিসকাশন করব। ঠিক আছে, চলো। দেখো, প্রথম প্রশ্ন বলছে, একটি আদর্শ দ্রবণের গঠন প্রক্রিয়ায় ডেল্টা এইচ মিক্স মানে মিক্সিং করার ফলে দ্রবণের যে এনথালপি তার কি চেঞ্জ হয়েছে, ডেল্টা এস এবং ডেল্টা জি এবং ডেল্টা ভি মিক্স। এটা আমি তোমাদের বলে দিই, এটা মোর দেন ওয়ান আনসার কারেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে এমএসকিউ টাইপের প্রশ্ন। তাহলে আমরা জানি, তো আমি জানি তোমরা যারা আমাদের আগের ভিডিওটা দেখে নিয়েছো তারা এটা ইতিমধ্যেই তোমাদের আনসার করা হয়ে গেছে। তো যারা দেখোনি তাদের হয়তো একটু অন্যরকম লাগছে, তো তোমরা এই ভিডিও দেখার আগে না আগের যে ভিডিওটা আছে একবার দেখে নাও। দেখো আমাদের চ্যানেলেই আছে ইজি টু লার্নিং স্কুল, তো সেখান থেকে তোমরা দেখে নিয়ে কিন্তু ইজিলি এই প্রশ্নের উত্তর করতে পারবে। তাহলে চলো দেখো আমরা দেখি যে কি কি চেঞ্জ হয়। দেখো, সলিউশন যখন তৈরি হয়েছে, যে কোনো সলিউশন মানে মিক্স হয়েছে, তার মানে আমরা বলবো সেখানে মিক্সিং মানে কি হয় না, মিক্সিং মানেই আমাদের যে সিস্টেমের র্যান্ডমনেস মানে ডিসঅর্ডারনেস সেটা ইনক্রিজ করবে। তাহলে সিস্টেমের ডেল্টা এস মানে এন্ট্রপি চেঞ্জ মিক্সিং এর ফলে কি হবে না, অবশ্যই গ্রেটার দেন 0। দ্বিতীয় ক্ষেত্র কি, দেখো সলিউশন যখন তৈরি হয়েছে, সলিউশনটা একটা স্পন্টেনিয়াস উপায়েই তৈরি হয়েছে, জাস্ট মিক্সিং করে দিতে হয়েছে আমাদের, তাহলে অবশ্যই ডেল্টা জি কি হবে, আমরা জানি থার্মোডাইনামিক্সের কনসেপ্ট অনুযায়ী যে কোনো স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে ডেল্টা জি হয় নেগেটিভ। তাহলে দেখো এটাও ঠিক, আবার এটাও ঠিক, বাকি রইল ডেল্টা ভি মিক্স এবং ডেল্টা এইচ মিক্স। আমরা তোমাদের বলেছিলাম যখন আমরা দুটো কম্পোনেন্ট নিয়ে, ধরে নাও একটা কম্পোনেন্ট এ এবং আরেকটা কম্পোনেন্ট বি, তাদের মধ্যে মিক্স করবে। ধরো কম্পাউন্ডটা শুধু কি ছিল, যদি এ অবস্থায় থাকে তার মানে কি হবে, দুটো এ মলিকিউলের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকবে। আবার যখন বি, সেরকম ভাবে সিমিলারলি যখন শুধুমাত্র বি কম্পাউন্ড অবস্থান করছে তখন দুটো বি মলিকিউলের মধ্যে অ্যাট্রাকশন থাকবে। ঠিক আছে,
এবার তুমি যখন তাদেরকে মিক্স করে সলিউশন তৈরি করবে তখন কি হবে না এ এবং বি মলিকিউলের মধ্যে অ্যাট্রাকশন তৈরি হবে। ঠিক আছে, তাহলে আদর্শ দ্রবণ বা আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে আমরা কি জানি, এই তিন প্রকারই যে মিশ্রণ আছে তাদের এই যে তিন প্রকারই ইন্টারাকশন আমরা দেখতে পাচ্ছি, এইগুলো কি হয় প্রায় সমান, প্রায় সমান মানে নিয়ারলি ইকুয়াল। যেহেতু এই অ্যাট্রাকশনগুলো প্রায় সমান, তাই জন্য আমরা বলতে পারি এদের মধ্যে কোনো যখন মিক্সিং করছো অতিরিক্ত কোনো অ্যাট্রাকশন আসছে না বা অ্যাট্রাকশনটা কমেও যাচ্ছে না, তাহলে তাদের মেশানোর ফলে ভলিউমটারও কোনো চেঞ্জ হবে না। তাহলে ডেল্টা ভি মিক্স কি হবে 0। ভি মিক্স ফর আইডিয়াল সলিউশন আমরা বলবো 0। আর ডেল্টা এইচ কি, দেখো অ্যাট্রাকশন কোনো চেঞ্জ নেই, দুটোই সিমিলার এনার্জি স্টেটেই আছে, তাই জন্য এদের ডেল্টা এইচ এরও কোনো চেঞ্জ হওয়ার কথা ছিল না। ডেল্টা এইচ মিক্স সেটাও 0। তাহলে দেখো এক্ষেত্রে কেবলমাত্র 1 নম্বর অপশন এটা 0 হওয়ার কথা, কিন্তু এটা গ্রেটার দেন 0 আছে, তাহলে এটা ঠিক হলো না। তাহলে আদর্শ দ্রবণের ক্ষেত্রে আমরা বলবো ডেল্টা জি মিক্স এটা কি হবে, অবশ্যই নেগেটিভ হবে। ডেল্টা ভি মিক্স ইকুয়াল টু 0 হবে এবং ডেল্টা এস মিক্স সেটা কি হবে না পজিটিভ ভ্যালু হবে ফর আদর্শ দ্রবণ। এগুলো কার জন্য, আদর্শ দ্রবণের জন্য। আদর্শ দ্রবণের জন্য এই সমস্ত কন্ডিশনগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট চলো, নেক্সট তোমাদের জন্য কি কোশ্চেন রাখা হয়েছে। নেক্সট কোশ্চেন বলেছে এ ও বি দুটি বিশুদ্ধ তরল দ্বারা গঠিত দ্রবণ আদর্শ আচরণ থেকে ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে, তাহলে উক্ত দ্রবণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। কি বলেছে না দেখো আদর্শ দ্রবণ সে কি করে, দুটো তরল বিশুদ্ধ তরল তাদেরকে তুমি যদি মিক্স করে দাও তারা আদর্শ আচরণ থেকে ঋণাত্মক বিচ্যুতি দেখায়। মানে কি, মানে বলতে হবে তোমাদের নেগেটিভ ডেভিয়েশন দেখায়। মানে ভেপার প্রেসার যা হওয়ার কথা তার থেকে ভেপার প্রেসার কম হয়। ঠিক আছে, ভেপার প্রেসার কম হয়, যেহেতু ভেপার প্রেসার কম হয় তার মানে আমাদের বলতে হবে এক্ষেত্রে যে সলিউট সলভেন্ট ইন্টারাকশন সেটা বেশি কার থেকে, সলিউট সলিউট এবং সলভেন্ট সলভেন্ট ইন্টারাকশনের থেকে। ঠিক আছে, কি হবে এক্ষেত্রে সলিউট 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 সলভেন্ট ইন্টারাকশন, সলিউট সলিউট এবং সলভেন্ট সলভেন্ট ইন্টারাকশনের থেকে বড় হয়। এবার দেখি, এবার আমরা এটুকু আমরা বুঝে নিলাম ওই ঋণাত্মক থেকে। এবার আমরা অপশন দেখব, কি দেখব না ডেল্টা মিক্স কি হচ্ছে না ডেল্টা মিক্স পজিটিভ। কি বলছে না যদি আমি মিক্স করি তাহলে তাদের ভলিউম বাড়বে। দেখো এক্ষেত্রে ইন্টারাকশন বেড়ে যাচ্ছে, দুটো মলিকিউলের মধ্যে যদি আকর্ষণ বল বাড়ে তাহলে তারা দুজন কাছাকাছি আসবে না দূরে যাবে, অবশ্যই কাছাকাছি আসবে। তার ফলে তাদের আয়তন কখনোই বাড়বে না, তাদের আয়তন কি হবে কমবে। তাহলে কি হবে ডেল্টা ভি মিক্স অবশ্যই হবে নেগেটিভ। কেন নেগেটিভ, কারণ ইন্টারাকশন বেড়েছে, দুটো মলিকিউল পরস্পরকে আরো কাছে টানবে, যার ফলে তাদের ভলিউম বাড়বে না বরং কমবে। নেক্সট বলো কি বলেছে ডেল্টা এস।
দেখো যে কোনো সলিউশন আদর্শ হোক অনাদর্শ হোক, আমরা বলেছি সলিউশন যদি তৈরি করে তাহলে ডিসঅর্ডারনেস তৈরি হবে, তাহলে র্যান্ডমনেস তৈরি হবে, তাহলে ডেল্টা এস মিক্স অলওয়েজ গ্রেটার দেন জিরো, সবসময় কি হবে, গ্রেটার দেন জিরো। নাম্বার 3 কি বলেছে, ডেল্টা এইচ সলিউশন, সলিউশনের এনথালপি চেঞ্জ কি হবে। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে যেহেতু নেগেটিভ ডেভিয়েশন, এনার্জি কি করেছে বলো, এনার্জি আরও সে মোর স্টেবল ফর্মে যাবে, এনার্জি বেশি, তাদের মধ্যে যখন এনার্জি বেশি হবে আফটার কি হচ্ছে তোমাদের বলো, আফটার মিক্সিং, তাহলে এক্সেস এনার্জি তারা কি করবে, রিলিজ করবে, তাহলে প্রসেসটা অবশ্যই কি হবে, এক্সোথার্মিক প্রসেস। কি প্রসেস, এক্সোথার্মিক। এক্সোথার্মিক মানে ডেল্টা এইচ মিক্স হবে নেগেটিভ, নেগেটিভ মানে ইট উইল বি লেস দ্যান জিরো। 4 নম্বর অপশনগুলো কি আছে, 4 নম্বর অপশন আছে এ ও বি অণুগুলির পরস্পরের মধ্যেকার যে আকর্ষণ বল সেটা এ এ এবং বি বি অণুগুলির মধ্যে আকর্ষণ বলের থেকে অপেক্ষাকৃত কম। বলো, এটাই তো প্রথমে আলোচনা হলো, উল্টোটা বলা আছে না, তাহলে কি হবে, এটা হবে না, হবে না, হবে না। দেখো কি বলা আছে, এটা এই আকর্ষণ বলটা নাকি বেশি আর এ বি আকর্ষণ নাকি কম। যদি এ বি এর আকর্ষণ কম হয় তাহলে নেগেটিভ ডেভিয়েশন শো করবে। ঠিক আছে, এবির যদি এবির যদি আকর্ষণ কম হয় তাহলে তো অ্যাট্রাকশন কমে যাচ্ছে, বাষ্পচাপ বাষ্পায়নের হার বেশি হবে, তাহলে তো পজিটিভ ডেভিয়েশন শো করবে, তাহলে এটাও ভুল। তাহলে আমাদের উত্তর হবে যে সলিউশনটা হবে এক্সোথার্মিক, অপশন সি। চলো আমরা যাই নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোশ্চেন বলা আছে 4টে মিক্সচার দেওয়া আছে, 4টে মিক্সচার দেওয়ার পর এবার বলা হলো যে কোনটি আদর্শ দ্রবণ থেকে ধনাত্মক বিচ্যুতি দেখাবে। তাহলে আমরা 4টে যে মিক্সচার দিয়েছি, প্রথম মিক্সচারটা দেখো কি আছে, CH3 CO CH3 প্লাস কি আছে CHCl3। তাহলে প্রথম যে মিক্সচারটা দেখছো এগুলোর মধ্যে শুধুমাত্র কি বন্ড, শুধুমাত্র আছে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন দুটোর ক্ষেত্রেই। কিন্তু যদি এদেরকে আমরা মিক্স করি, যে সলিউশনটা তৈরি হবে সেই সলিউশনে এই দুটো কি তৈরি করবে, আগের দিন তোমাদের বলেছিলাম সলিউশনে দেখবে CH3 C ডবল বন্ড ও CH3 এবং এই যে ক্লোরোফর্ম নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড করবে। কি বন্ড ফর্ম করবে, হাইড্রোজেন বন্ড। সেই বন্ডটা অনেকটাই স্ট্রং। যদি হাইড্রোজেন বন্ডটা স্ট্রং হয় এই ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশনের থেকে, তাহলে কোন বন্ডটা স্ট্রং, আমরা বলতে পারি এক্ষেত্রে যে আমাদের এ বি ইন্টারাকশন পাচ্ছি সেইটা হচ্ছে এ এ এবং বি বি ইন্টারাকশনের থেকে বেশি। ঠিক আছে, যেহেতু এটা বেশি তাই জন্য আমরা কি বলবো, এটা কি দেখাবে, ভেপার প্রেসার কমবে, ভেপারাইজেশন হতে চাইবে না, তাহলে এটা দুটো মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন বেশি, একে অন্যকে কি ছাড়তে চাইবে, চাইবে না, তাহলে সেটা কি তরল থেকে বাষ্পায়িত হবে, হবে না, তাহলে যতটা বাষ্প পাওয়ার কথা তার থেকে আমরা কম পাবো, মানে যেই গ্রাফটা হওয়ার কথা ছিল এই রকম সেই গ্রাফটা হবে এইরকম, তাহলে কি দেখাবে, নেগেটিভ ডেভিয়েশন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্রথম উত্তরটাই ঠিক হয়ে যাচ্ছে। তবু আমরা বাকিগুলো একবার দেখব। দেখো কি আছে, দ্বিতীয় যে মিক্সচারটা আছে এটা, এখানে ডাইপোল ডাইপোল আর এটাতে ভ্যান্ডারওয়াল, এদেরকে যেই মিক্স করে দাও এদের খুব একটা ডাইপোল ডাইপোলের আর চেঞ্জ হবে না, নিয়ারলি
ইকুয়ালি থাকবে, কোনো অসুবিধা নেই। পরেরটার ক্ষেত্রে দুটোই ডাইপোল ডাইপোল, এটাও ডিপি 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 ডিপি, মিক্স করলেও এদের মধ্যে ডাইপোল ডাইপোল। লাস্ট একই, তাহলে শুধুমাত্র যে প্রথম যে সলিউশনটা দেখছি সেখানে ইন্টারাকশনের একটা স্ট্রং চেঞ্জ হচ্ছে, তার জন্য এটা কি দেখাবে, নেগেটিভ ডেভিয়েশন শো করবে। চলো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, এবার আমরা পরের প্রশ্ন দেখি। আচ্ছা, এটা আমি অলরেডি একবার ব্যাখ্যা করেছি। আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে এমএসকিউ টাইপ, আর এটা এমসিকিউ টাইপ। চলো তোমরা এটা পারবে। দেখো, আদর্শ দ্রবণ তার ক্ষেত্রে কখনোই কখনোই এই যে কোনো আদর্শ হোক অনাদর্শ হোক কখনোই জিরো হতে পারে না। ডেল্টা মিক্স আর ডেল্টা এস মিক্স মানে এনট্রপি চেঞ্জ এবং এনথালপি চেঞ্জ, তারা কখনোই জিরো হতে পারে না। যে কোনো সিস্টেমের ক্ষেত্রে বারবার বললাম ডেল্টা মিক্স অবশ্যই পজিটিভ এবং ডেল্টা জি মিক্স অবশ্যই নেগেটিভ। বাকি দুটো দেখো আবার একই দেওয়া আছে, এটা হবে না। কি হবে না, এনথালপি চেঞ্জ, সেইটা যেহেতু অ্যাট্রাকশন সমান তাই জন্য কি হয়, এনথালপি চেঞ্জটা জিরো। ঠিক আছে, কি হবে, এনথালপির কোনো চেঞ্জ হবে না, কারণ মিক্সিংয়ের আগে মলিকিউলগুলোর মধ্যে অ্যাট্রাকশন, মিক্সিংয়ের পরে মলিকিউলগুলোর মধ্যে অ্যাট্রাকশন ওভারঅল সমান, তাদের মধ্যে অ্যাট্রাকশানের কোনো পার্থক্য নেই, ফলে তাদের এনার্জির কোনো পার্থক্য নেই। তার ফলে তারা এনার্জি রিলিজ বা এনার্জি গেইন কেন করবে, করবে না। নেক্সট বলেছে নিচের কোন মিশ্রণ প্রায় আদর্শ দ্রবণের মতো আচরণ করে। দেখো, এই এক্ষুনি বললাম CH3 বা CH3 এবং হচ্ছে অ্যাসিটোন, তারা কি শো করবে না, হাইড্রোজেন বন্ড আফটার মিক্সিং, মিক্সের পরে হাইড্রোজেন বন্ড দেখাবে। ঠিক আছে, নেক্সট তুমি যদি দেখো এই দুটো মিক্সারের ক্ষেত্রে একটু আমি বলে দিই। ধরো মিক্সারে কি আছে, জল আর HNO3। কি হয় আমরা জানি জলের মধ্যে কি আছে না, হাইড্রোজেন বন্ড থাকে। তো এদেরকে যখন তুমি মিক্স করবে কি হবে, HNO3 H3O প্লাসে পরিণত হবে এবং NO3 মাইনাস তৈরি করবে। সলিউশনের মধ্যে এই যে দুটো আয়ন ফর্ম করলো, তারা ইলেকট্রোস্ট্যাটিক, যেই অ্যাট্রাকশন বলটা প্রচন্ড স্ট্রং, একটা স্ট্রং কুলম্বীয় বা স্থিরতড়িৎ আকর্ষণ বলে আবদ্ধ থাকে। তাহলে বলো, স্ট্রং আকর্ষণ বল শো করে। যদি স্ট্রং আকর্ষণ বল হয় তাহলে আকর্ষণ বল অ্যাট্রাকশন বাড়ছে, তাহলে কি হবে, যে পরিমাণ ভেপারাইজেশনের চান্স ছিল সেইটা হবে না, ভেপারাইজেশনের চান্স কমে যাবে। তাহলে এই মিক্সারটি কি শো করবে না, ঋণাত্মক বিচ্যুতি, ঋণাত্মক বিচ্যুতি দেখাবে। ক্লিয়ার? নেক্সট দেখো কোনটা, নেক্সট হচ্ছে ইথাইল আয়োডাইড। ইথাইল আয়োডাইডের মধ্যে কি দেখো না, ইথাইল আয়োডাইড শুধুমাত্র ডাইপোল ডাইপোল, কিন্তু ইথানল কি দেখাবে, ইথানল দেখাবে হাইড্রোজেন বন্ড। কিন্তু যদি এদেরকে মিক্স করো তাহলে দুটো ইথানল মলিকিউলের মাঝে, ধরো ইথানল আমি যদি তোমাদের দেখাই কি হবে, ইথানলের হাইড্রোজেন বন্ডিংটা এইভাবে হবে। ঠিক আছে, এখানে থাকলো ইথানলের ইটি, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, আবার এখানে হাইড্রোজেন বন্ড ইটি, তারপরে এভাবে চলতে থাকবে, এন নাম্বার অফ হাইড্রোজেন বন্ড তৈরি করবে, এভাবে হাইড্রোজেন বন্ড হবে। কিন্তু এই যে হাইড্রোজেন বন্ড,
সেই হাইড্রোজেন বন্ড যদি সেই সলিউশনে আমি ইথাইল আয়োডাইড অ্যাড করি, তাহলে দুটো ইথানল মলিকিউলের মাঝে একটা করে ইথাইল আয়োডাইড আয়েগা। ঠিক আছে, এই যে ইথাইল আয়োডাইড চলে এলো, তার ফলে কি হবে না, এদের দুজনের মধ্যে যে দুটো ইথানলের মধ্যে যে হাইড্রোজেন বন্ডিং হওয়ার চান্স ছিল সেটা কমে যাবে। ধরো তুমি আর তোমার বন্ধু দুজন মিলে গল্প করছো, সেখানে আরেকজন চলে এলো। গল্প যে করছো, নিজেদের মধ্যে যে ভাব বিনিময় করছো, সেটা করতে পারবে না। ঠিক আছে, তাহলে কি হবে, সেই যে ইন্টারাকশনটা কমে যাবে। এরা কি দেখাবে, এরাও দেখাবে, কারণ বাষ্পায়নের হার বাড়বে, পজিটিভ ডেভিয়েশন। লাস্ট যে অপশনটা আছে অপশন বি, দেখো অপশন বি তে আমাদের দেওয়া আছে, অপশন বি তে আছে CH3 CH2I প্লাস CH3 CH2Br। দেখো দুজনের মধ্যে কি আছে না, ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন। এর মধ্যে আছে ডাইপোল ডাইপোল, এখানেও আছে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন। ঠিক আছে, এদেরকে যখনই তুমি মিক্স করবে, এদের দুজনের মধ্যেও কি তৈরি হবে না, ডিপি ডিপি অ্যাট্রাকশন, কোনো পার্থক্য হবে না। তাই জন্য এদের যে অ্যাট্রাকশন, মানে তুমি যে বলবে এ অ্যাট্রাকশন বি অ্যাট্রাকশন, সেই দুটো নিয়ারলি ইকুয়াল হবে এ বি অ্যাট্রাকশনের সঙ্গে। তাই জন্য এটা কি দেখায় না, ধনাত্মক বিচ্যুতিও দেখায় না, ঋণাত্মক বিচ্যুতিও দেখায় না। এরা আদর্শ দ্রবণ, মানে পুরোপুরি রাউল্টের সূত্র অনুযায়ী যেমন হওয়া উচিত সেই রকমই এরা শো করে। নেক্সট, ঠিক আছে, আরো কয়েকটা ছায়া থেকে আমরা কোশ্চেন করে নেব, তারপর আমরা সরাসরি চলে যাব। ঠিক আছে, বেশি নয়, আর 3টে প্রশ্ন আমরা করব। দেখো একই রকম প্রশ্ন, যেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে। কি বলেছে না, কোন ধরনের মিশ্র দ্রবণ রাউল্ট সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে? কি প্রদর্শন করে? ধনাত্মক বিচ্যুতি। ধনাত্মক বিচ্যুতি কখন প্রদর্শন হবে, মানে তুমি সবসময় ব্যাক এন্ডে ভাববে। কি শো করবে বলো? কি দেখাবে? ধনাত্মক বিচ্যুতি। ধনাত্মক বিচ্যুতি। আচ্ছা, ধনাত্মক বিচ্যুতি মানে আমাদের কি হবে বলো তো? একবার অনুযায়ী ভাবো, বাষ্পচাপ বেশি হবে। যে বাষ্পচাপ, সেইটা রাউল্টের সূত্র অনুযায়ী যা হওয়া উচিত তার থেকে বেশি হবে। আচ্ছা, বাষ্পচাপ যদি বেশি হয় তাহলে কি বলবো? বাষ্পায়নের হার বেশি। বাষ্পচাপ যদি বেশি হয় তাহলে আমরা বলবো বাষ্পায়নের হার বেশি। যা, বেশিটা বেশি হয়ে গেছে, কিন্তু তাকে আমরা বুঝতে পারছি না, হয়ে গেছে। চলো, কি হবে? এটা হবে বাষ্পায়নের হারটা বেশি, বাষ্পচাপ বেশি। তাহলে বাষ্পচাপ কখন বেশি হবে না, যদি আকর্ষণ বল কম হয়। আকর্ষণ বল মানে মিশ্রণের ফলে, মিশ্রণের পর আকর্ষণ বল কম হয়। যদি আকর্ষণ বল কম হয় তাহলে আমরা কি বলবো? যদি আকর্ষণ বল কম হয় তাহলে সলিউশনটা নেগেটিভ পজিটিভ ডেভিয়েশন দেখাবে, ধনাত্মক বিচ্যুতি। এইবার আমরা এক এক করে কম্প্যারিজন করব। দেখো প্রথমেই আমরা যেটা করেছি, এক্ষুনি এটা বারবার আলোচনা করছি, CH Cl3 প্লাস CO CH3 হোল 2। এই মিক্সচারটা আমরা অনেক আগে থেকেই জানলাম, একটু আগেই ডিসকাস করেছি যে এরা কি করে, মিক্সিং এর পরে হাইড্রোজেন বন্ড তৈরি করে।
তাহলে কি হবে, যদি হাইড্রোজেন বন্ড তৈরি করে এদের মধ্যে অ্যাট্রাকশন বাড়বে, অ্যাট্রাকশন যদি বাড়ে তাহলে এইটা কি শো করবে, নেগেটিভ ডেভিয়েশন। তাহলে এটা খতম, প্রথমেই এটা বাদ। দ্বিতীয় নম্বর দেখো না, দ্বিতীয় নম্বর আছে বেনজিন আর টলুইন। দ্বিতীয় নম্বর অপশন অনুযায়ী যা আছে এটা হলো বেনজিন আর টলুইন। এই দ্রবণটি দেখো এদের মধ্যে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন ছাড়া অন্য কোনো অ্যাট্রাকশন নেই। আর মিক্সিং এর ফলেও এদের সাইজ নিয়ারলি ইকুয়াল, তাহলে এদের ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশনে সেরকম কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা বলতে পারি এটা কি দেখাবে না, এই দ্রবণ আদর্শ দ্রবণের মতো কাজ করবে। নিয়ারলি এটা কি হয়, আদর্শ দ্রবণ। ক্লিয়ার? এটি একটি আদর্শ দ্রবণের মতো কাজ করবে। 3 নম্বর অপশন কি দেখো, 3 নম্বর অপশন হলো বেনজিন। আচ্ছা 2 নম্বর অপশনটাও তাহলে আমরা ক্যান্সেল করলাম, বাকি রইল আর দুটো অপশন। কি অপশন? বাকি অপশন হলো, একটা হলো বেনজিন আর তার সাথে রইল মিথানল। আচ্ছা মিথানল, বেনজিনের মধ্যে শুধুমাত্র কি টাইপ অফ অ্যাট্রাকশন বলো, বেনজিনের মধ্যে শুধুমাত্র ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন, ঠিক আছে। কিন্তু মিথানলের মধ্যে কি আছে, হাইড্রোজেন বন্ড। সেটা আমরা যদি দেখাই আবার একই রকম ভাবে, আগের পেজে দেখো, আগের পেজে যেরকম আমরা ইথানলের জন্য ইটি এঁকেছিলাম, এখানে ইটির জায়গায় জাস্ট এমই, ব্যাপারটা একই। তাহলে এ কি করবে, হাইড্রোজেন বন্ডিং করবে। কিন্তু যদি এদেরকে মিক্স করে দাও তাহলে মিথানলের মধ্যিখানে দুটো মিথানল অণুর মাঝখানে এক একটা করে বেনজিন অণু চলে আসবে, তাই না? তাহলে যদি চলে আসে তাহলে ডাইলিউশন হবে মিথানল অণুগুলোর মধ্যে, আর মিথানল অণুগুলোর মধ্যে যদি ডাইলিউশন হয় তারা কিন্তু হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারবে না। যেহেতু তারা হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারবে না, তাই জন্য এটাকে আমরা কি বলবো বলো, আমাদের যে ইন্টারমলিকুলার আকর্ষণ মানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, মানে বাংলায় যাকে বলবো আকর্ষণ বল, সেটা কি হচ্ছে, আকর্ষণ বল কমবে। কখন কমবে না, মিশ্রণের ফলে। তাহলে বলো, প্রথমেই আমরা যেভাবে পড়েছিলাম, বাষ্পচাপ বেশি মানে মিশ্রণের পর আকর্ষণ বল কম। দেখো এই যে অপশানটা আমরা পড়লাম, তা সেখানেও কি হচ্ছে, মিশ্রণের ফলে আকর্ষণ বল হ্রাস পাচ্ছে। যেহেতু মিশ্রণের ফলে আকর্ষণ বল হ্রাস পাচ্ছে, তাই এর কি হবে, উল্টো দিকে ভাবো, এর বাষ্পায়নের হার বেশি, বাষ্পচাপ বেশি, তাহলে রাউল্টের সূত্র মানে আদর্শ দ্রবণের সলিউশন থেকে এই সলিউশন ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে। তাহলে আমরা অপশন করব অপশন নাম্বার সি। আর এই দুটো নিয়ারলি আদর্শ দ্রবণের মতোই কাজ করবে। নেক্সট, করে ফেলো। দেখো এই অপশনটা সব ক্ষেত্রেই আছে থাকে, কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট। মানে অ্যাসিটোন আর ক্লোরোফর্মের মিক্সচার আমরা সবসময় জানলাম এরা দেখায় নেগেটিভ ডেভিয়েশন। বাকিগুলো দেখো, এখানে এটাও কি দেখো, ডাইপোল ডাইপোল, এক্ষেত্রেও ডাইপোল ডাইপোল, তাহলে মিক্সিং এর ফলেও কি হবে, ডাইপোল ডাইপোল। তাহলে এক্ষেত্রেও এটা কোনো চেঞ্জ হবে না, নিয়ারলি আইডিয়াল গ্যাস। এবার বাকি যেটা দেখবে তুমি, বাকি দেখো ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে ডাইপোল ডাইপোল। এক্ষেত্রে দেখো ক্লোরোফর্ম বেনজিন, এটা কি অ্যাসিটোন
আর বেঞ্জিন। এক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই কি হয় না ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন আছে, আর অ্যাসিটোনের ক্ষেত্রেও ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন, কিন্তু এই দুটোর ক্ষেত্রে কি হচ্ছে বেঞ্জিনের ক্ষেত্রে দুটোই বেঞ্জিন, তার মানে অবশ্যই বেঞ্জিন কি হবে, বেঞ্জিন শো করবে ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকশন, মানে বেঞ্জিনের মধ্যে শুধুমাত্রই ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকশন থাকবে। তার মানে দেখো এই দুটো যে মিক্সচার হচ্ছে যদি আমি বেঞ্জিনের সাথে মেশাই তাহলে তাদের মধ্যে যে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন সেটা কম হবে, আর যদি ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন কম হয় তাহলে তারা অবশ্যই যে তাদের মধ্যে যে আকর্ষণ বল সেটা কম হচ্ছে, আকর্ষণ বল যদি কম হয় তাহলে সেটা বাষ্পায়নের হার বেশি হবে, পজিটিভ ডেভিয়েশন দেখাবে, তাহলে উত্তর হবে এটাও হবে এটাও হবে, দুটোই হবে। হ্যাঁ, এটা তো একবার হলো। ঠিক আছে, আমরা তাহলে আদর্শ দ্রবণ অনাদর্শ দ্রবণ এই সম্পর্কিত মোটামুটি পড়লাম। ঠিক আছে, এই দ্রবণ সম্পর্কে আমাদের যা জানার, কোন সলিউশন আইডিয়াল হবে, কোন সলিউশন নন আইডিয়াল হবে, তাহলে কোন সলিউশন নন আইডিয়ালের মধ্যে পজিটিভ ডেভিয়েশন দেখাবে, কোন সলিউশন নন আইডিয়ালের মধ্যে নেগেটিভ ডেভিয়েশন দেখাবে, সেই সম্পর্কিত যথেষ্ট আলোচনা এবং তার কোশ্চেন আনসার আমরা প্র্যাকটিস করলাম। এখন আমরা যেটা করব দ্রবণের কিছু ধর্ম। ধর্ম কি না, দ্রবণের কোন কোন ধর্ম নিয়ে আমরা পড়ব না, দ্রবণের যেই সমস্ত ধর্ম দ্রবণের প্রকৃতি বা দ্রবণে কি দ্রাবক দ্রবীভূত করেছো বা উষ্ণতা অন্য কোনো ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে না, শুধুমাত্র দ্রবণে কোনো দ্রাবকের কি পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে ওই দ্রবণে দ্রাবের সংখ্যার ওপর ডিপেন্ড করে, তাকে আমরা বলবো দ্রবণের সেই সমস্ত ধর্মকে আমরা বলবো দ্রবণের কলিগেটিক প্রপার্টিজ। কি বলবো, তাকে আমরা বলবো দ্রবণের কলিগেটিক প্রপার্টিজ, বা বাংলায় বললে বলবো দ্রবণের সংখ্যাগত ধর্ম। দ্রবণের যে সমস্ত ধর্ম কেবলমাত্র দ্রবণে দ্রবীভূত দ্রাবের সংখ্যার উপর নির্ভর করে। কার উপর নির্ভর করবে, সংখ্যার উপর নির্ভর করে। সেই ধর্মসমূহকে বলে দ্রবণের সংখ্যাগত ধর্ম। বাংলায় বললে আমরা বলবো একেই বলা হয় দ্রবণের কলিগেটিক প্রপার্টিজ বা দ্রবণের সংখ্যাগত ধর্ম। তার মানে দ্রবণের যে সমস্ত ধর্ম কেবলমাত্র দ্রবণের প্রকৃতির উপর নির্ভর করে তাকেই বলা হয়, দ্রবণের প্রকৃতির উপর নির্ভর করে না, শুধুমাত্র দ্রবণে দ্রবীভূত দ্রাবের সংখ্যার উপর নির্ভর করে। দেখো সংখ্যা, এই সংখ্যাটাই সব থেকে ইম্পর্টেন্ট, সংখ্যা কথাটা শুধুমাত্র সংখ্যার উপর নির্ভর করে, সেই ধর্মসমূহকে বলা হয় দ্রবণের সংখ্যাগত ধর্ম। যেমন এক্সাম্পল, প্রথম হলো দ্রবণের বাষ্প চাপের আপেক্ষিক অবনমন। মানে
দ্রবণের যে বাষ্পচাপ হয় সেই যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, শুধু অবনমন নয় কিন্তু কতটা কমেছে তা নয়, মানে কতটা রিলেটিভলি কতটা কমেছে, কার রিলেটিভলি আমরা আলোচনা করব। তাহলে প্রথম পয়েন্ট হলো, প্রথম আপেক্ষিক ধর্ম হলো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। নাম্বার টু, দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন। স্ফুটনাঙ্কের উন্নয়ন মানে দ্রবণের যে বয়েলিং পয়েন্ট আছে সেই বয়েলিং পয়েন্টের ইনক্রিজ। ঠিক আছে, বয়েলিং পয়েন্টের বৃদ্ধি, বয়েলিং পয়েন্টের যে বৃদ্ধি সেইটা কার উপর ডিপেন্ড করে, সেইটাও কেবলমাত্র দ্রবণে কত সংখ্যায় দ্রাব আছে সেই সংখ্যার উপর নির্ভরশীল। তাই জন্য এটাকেই আমরা কি বলবো, স্ফুটনাঙ্কের উন্নয়ন। নাম্বার 3, এগুলো প্রত্যেকটা সম্পর্কেই আমাদের পড়তে হবে, সেগুলো আমরা সবাই পড়বো, একটু জাস্ট ধীরে ধীরে একটা একটা করে আমরা পড়বো। নাম্বার 3, দ্রবণের হিমাঙ্কের অবনমন মানে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। স্ফুটনাঙ্কের বৃদ্ধি এবং হিমাঙ্কের অবনমন। ঠিক আছে, এটাও হলো একটা সংখ্যাগত ধর্ম। এবং নাম্বার 4-এ আসছি, দ্রবণের অভিস্রবণ চাপ। দ্রবণের অভিস্রবণ চাপ। তাহলে কি হলো না, দ্রবণের কিছু কিছু ধর্ম আছে যেই ধর্মগুলো দ্রবণের প্রকৃতির ওপর বা দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করে না, কেবলমাত্র দ্রবণে দ্রাবের সংখ্যার ওপর নির্ভর করে। সেই সমস্ত ধর্মকে বলা হয় কলিগেটিক প্রপার্টিজ বা আমাদের সংখ্যাগত ধর্ম। ধরো আমাদের যে ইন্ডিয়ান যে ভোটিং সিস্টেম, ঠিক আছে, এই যে ভোট হয়, এই যে ভোটিং সিস্টেম, এটা কি না, যেদিকে বেশি সংখ্যায় ভাই সেটাই ঠিক। কে চুরি করলো, যদি বেশি জন বলে যে না সূর্য ওই দিকে উঠেছে তাহলে সেটাই ঠিক। সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে না পশ্চিম দিক থেকে উদয় হচ্ছে, সেটাই ঠিক। ঠিক আছে, যদি বেশি জন বলে সেইগুলোকে। ঠিক আছে, এইবার ধরো কিছু কিছু জিনিস, ধরো বেশি জন বলছে যে এটা হবে, ঠিক আছে, আমাদের যিনি পড়ান, ধরো ডেভিড স্যার আমাদের এখানকার হেড, তিনি বললেন, তো আমরা বললাম স্যার আমাদের বেতন বাড়াতে হবে বাড়াতে হবে বাড়াতে হবে, সংখ্যাগত বেশি বলছে, কিন্তু স্যার বললেন না আমি যা বলছি ওটা দেয় নাও নালে তোমরা যাও। ঠিক আছে, তাহলে কোম্পানির যে সমস্ত ডিসিশনগুলো নিচ্ছে সেই সমস্ত প্রপার্টিগুলো পুরোটাই স্যারের উপর নির্ভরশীল, একা ডিসিশন নিচ্ছে, তাহলে কিন্তু ওইটা সংখ্যাগত ধর্ম হলো না। যেইগুলো কেবলমাত্র সংখ্যার উপরে নির্ভর করবে তাকে আমরা বলবো কোনো দ্রবণের সংখ্যাগত ধর্ম। তাহলে কি কি আছে, বেশি কিছু নেই। দ্রবণের সংখ্যাগত ধর্ম হলো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন এবং অভিস্রবণ চাপ। এই চারটি প্রপার্টিকে আমরা বলবো দ্রবণের, এই যে চারটি প্রপার্টি, সেই চারটি প্রপার্টিগুলোকে আমরা বলবো দ্রবণের কলিগেটিক প্রপার্টিজ বা সংখ্যাগত ধর্ম। চলো এবার আমরা প্রথম প্রপার্টি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এই সম্পর্কিত পড়ব। আজকে আমাদের পড়া হবে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এই কলিগেটিক প্রপার্টিজটা নিয়ে। তো প্রথম দেখো লেখা আছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। ধরো তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম, যদি তুমি একটা দ্রবণ কল্পনা করো, কি কল্পনা করো, একটা দ্রবণ।
ধরো এই দিকটায় আমি কোনো দ্রবণ নিচ্ছি, ঠিক আছে? এরম একটা কন্টেনার আমি নিলাম। এইবার এই কন্টেনারের মধ্যে ধরো শুধুমাত্র কি আছে, কিছু পিওর লিকুইড আছে। ধরো এরকম কিছু লিকুইড আছে, তাহলে লিকুইডগুলো এইভাবে আছে। তাহলে আমরা কি বলেছি, এই যে লিকুইডের কেবলমাত্র যে সারফেসের অণুগুলো থাকে, সেই সারফেসের অণুগুলোর এনার্জি মিডলে, বাকি যে সমস্ত অণুগুলো যেগুলো ভেতরের দিকে আছে, মধ্যিখানে আছে ইনার মলিকিউলগুলো, তাদের থেকে যে আউটার সারফেসে যেগুলো আছে তাদের কাইনেটিক এনার্জি তুলনামূলক বেশি। কেন বেশি যদি না বুঝতে পারো আগের ভিডিওটা একবার দেখে এসো। তাহলে এই যে এদের কাইনেটিক এনার্জি বেশি, এরা কি করে মলিকিউল মলিকিউল অ্যাট্রাকশনটাকে ওভারকাম করে এরা বাষ্পের আকারে ওপরে চলে যায়। ঠিক আছে, এবার এই সলিউশনে কি হলো, বাষ্প এলো, বাষ্প এলো। এবার কিছু সময় পর কি হবে, এই যে ক্লোজড এই কন্টেনারটা পুরোটাই ক্লোজ, ঠিক আছে? এই যে ক্লোজ কন্টেনারের মধ্যে, এই যে ক্লোজ কন্টেনারের মধ্যে বাষ্প, মানে এই যে বাষ্পগুলো আছে, গ্যাস এবং লিকুইড, এদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম সৃষ্টি হবে। এই ইকুইলিব্রিয়ামের সময় তরল, এই যে বাষ্প, তরলের যে বাষ্প, সে তরলের ওপর যে পরিমাণ প্রেসার ক্রিয়েট করবে তাকেই আমরা বলি তরলের বাষ্পচাপ। এটা তো আমরা জানি। এবার বিশুদ্ধ অবস্থায় কোনো তরলের যে বিশুদ্ধ তরলের বাষ্পচাপের একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সেই ভ্যালুটাকে আমরা বলি P0। কি বলি? P0। মানে এটাকে আমরা বলা হয়, এটাকে বলা হয় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। দ্রাবকের বাষ্পচাপ। ক্লিয়ার? বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ মানে ভেপার প্রেসার অফ পিওর লিকুইড অ্যাট আ পার্টিকুলার টেম্পারেচার। একটা টেম্পারেচার যদি ফিক্সড করে দিস, তাহলে একটা নির্দিষ্ট তরলের ভেপার প্রেসার কিন্তু নির্দিষ্টই একটা ভ্যালু শো করবে। ক্লিয়ার? এইবার দেখি, এইবার আমরা ওই পিওর দ্রাবকেই কিছু পরিমাণ নন ভোলাটাইল দ্রাব অ্যাড করলাম। মানে নন ভোলাটাইলের বাংলা অনুদ্বায়ী। মানে এমন আমরা দ্রাব ইউজ করি যেইগুলো কি হয়, ইভাপোরেট করতে পারবে না। এরকম যদি আমরা দ্রাব অ্যাড করিস, তাহলে কি হবে না, সারফেসে যত পরিমাণ দ্রাবক ছিল সেই দ্রাবকের সংখ্যা তুলনামূলকভাবে কমবে, কিছু পরিমাণ সারফেসের এরিয়া। তাহলে কি হবে, কে দখল করে নেবে? দ্রাবের অণুগুলো দখল করে নেবে। না, যদি দ্রাবের অণুগুলো দখল করে নেয়, আমরা বলেছি বাষ্পায়ন কেবলমাত্র সারফেস পার্টিকেলগুলোই করতে পারে, তাহলে এই বাষ্পায়নের হার কমে যাবে। তার মানে বাষ্প চাপও কমবে। এবার তোমরা আমাকে বলতে পারো, স্যার বাষ্প তো হচ্ছে আমাদের লিকুইড, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম হচ্ছে গ্যাস আর লিকুইড বা লিকুইড গ্যাস, তাহলে এখান থেকে যদি আমি অন্য কিছু দিই, তার জন্য তো আর বাষ্পের কোনো পরিবর্তন হচ্ছে না। আর আপনি বলেছেন বিশুদ্ধ দ্রাবকের ইকুইলিব্রিয়ামের ভ্যালু কি হয়, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সঙ্গে সমান, আপনি স্যার আগের ভিডিওতে বলেছিলেন। তাহলে এটা কেন, এটা হবে না, কেন চেঞ্জ হচ্ছে না? বাবা, এই যে ইকুইলিব্রিয়ামটা আমি বলেছি, এটা হচ্ছে লিকুইড গ্যাস ইকুইলিব্রিয়াম। কিন্তু যদি আমি এখানে কিছু পরিমাণ নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট অ্যাড করি, তখন যে ইকুইলিব্রিয়ামটা হবে সেটা হবে
সলিউশন ভার্সাস গ্যাস ইকুইলিব্রিয়াম। দেখো তখন কিন্তু আর এই যে লিকুইডটা পিওর লিকুইড থাকছে না, তো এমত অবস্থায় এই ইকুইলিব্রিয়ামের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটা P0 এর সঙ্গে কখনোই সমান হবে না। সেই ইকুইলিব্রিয়ামটা কি হবে না আগের থেকে হ্রাস পাবে। কিরকম হ্রাস পাবে সেইটা আমরা দেখছি। চলো এবার রাউল্টের সূত্রানুযায়ী আমরা জানি কি জানি, কোন দ্রবণে যদি আমি দ্রবীভূত করি তাহলে সেই সলিউশনের বাষ্পচাপ কত হবে? সেই সলিউশনের বাষ্পচাপ হবে আমাদের পি। মানে ধরো দ্রবণে দ্রবীভূত করার পর দ্রবণে যদি আমরা একটু যদি ভাষায় লিখি, দ্রবণে দ্রাব যোগ করলে যে দ্রাবটা কি হবে অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ। ঠিক আছে, যদি আমি যোগ করলে দ্রবণের কি হবে বাষ্পচাপ হ্রাস পাবে। দ্রবণের যে বাষ্পচাপ হবে সেটা কি হবে বাষ্পচাপ হ্রাস পাবে। কিরকম হ্রাস পাবে তার ভ্যালুটা কি হবে বলো? সেই বাষ্পচাপের যে ভ্যালুটা হয় সেইটা হয় তাকে আমরা বলি সলিউশনের বাষ্পচাপ পিএস। সেইটা হয় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, মানে বিশুদ্ধ দ্রাবক যখন ছিল তার যে বাষ্পচাপ গুণিতক ওই দ্রবণে যে পরিমাণ দ্রাবক আছে তার মোল ভগ্নাংশের সঙ্গে সমান। তাহলে এক্সটা কি না x1টা হলো দ্রবণে দ্রাবকের মোল ভগ্নাংশ। এটুকু আমরা রাউল্টের সূত্র থেকে জানি, আগের দিনে আমরা পড়েছি মোল ভগ্নাংশ। দেখো এইটুকু নিয়েই আমাদের পরেরটাতে কাজ হবে, জাস্ট এইটুকু নিয়েই আমাদের কাজ। তাহলে আমরা ইকুয়েশনটা কি জানলাম না আমরা ইকুয়েশনটা জানলাম সলিউশনের যে বাষ্পচাপ, আমাদের সেটাকে আমরা বলি পিএস, সেটা ইকুয়াল টু হচ্ছে P0 ইন্টু x1। তাহলে দ্রবণে কি আছে না দ্রবণে স্যার দ্রাবক যার মোল ভগ্নাংশ x তার সঙ্গে কিছু দ্রাবও থাকবে। তাহলে আমরা বলতে পারি দ্রবণে ধরে নেই দ্রাবের মোল ভগ্নাংশ কত না x2। তাহলে আমরা জানি মোল ভগ্নাংশ সূত্র থেকে x1 ইকুয়াল টু x2 যেটার ভ্যালু হয় কত 1। তাহলে x1 ইকুয়াল টু কি হবে 1 মাইনাস x2। ক্লিয়ার? এইবার দেখো, এইবার আমরা কি করব PS বাই P0 করব। ঠিক আছে, সেখান থেকে আমরা কি পাবো ইকুয়াল টু পাবো x1, কোনো অসুবিধা নেই। এইবার দেখো আমি দুদিক থেকে জাস্ট 1 থেকে দুদিকটা মাইনাস করলাম, মানে এদিকটাকে লিখলাম 1 মাইনাস PS। ম্যাথমেটিক্যালি আমি এটা করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে কি হবে দুদিকটাকেই 1 থেকে আমি বিয়োগ করে দিচ্ছি। দেখো এই ভ্যালুটা পাবো। এইবার সামান্য অ্যালজেব্রিক এক্সপ্রেশন যদি আমরা করি
দেখ বীজগণিতিক কাজকর্ম যদি করি তাহলে কি পাবো, P0 মাইনাস PS ইকুয়াল টু কি হচ্ছে x2। দেখ P0 কি না, P0 হলো বিশুদ্ধ দ্রবণে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ একটা নির্দিষ্ট তাপমাত্রায়। PS কি না, ওই দ্রাবকে বিশুদ্ধ দ্রাবকে ওই উষ্ণতায় আমরা যদি কিছু পরিমাণ মানে না x2 মোল ফ্র্যাকশনের কিছু দ্রাব অ্যাড করি, তাহলে দ্রবণের যে মোল ফ্র্যাকশন হয়, দ্রবণের যে বাষ্পচাপ হয় সেটা কত, সেটাকে আমরা লিখেছি px। তাহলে যদি আমরা পি নট থেকে মানে P0 থেকে PS বিয়োগ করি তাহলে কি পাবো স্যার, না স্যার বাষ্পচাপ কতটা কমেছে সেইটা আমরা বুঝতে পারবো। তাহলে ওপরটা আমরা বলবো মানে P0 মাইনাস PS, যেটা কি বলবে না বাষ্পচাপের অবনমন, কতটা বাষ্পচাপ কমেছে। আচ্ছা কার সাপেক্ষে কমেছে, না স্যার P0 মাইনাস S বাই P0, মানে এই যে P0 এর সাপেক্ষে কমেছে, মানে দ্রবণে বিশুদ্ধ অবস্থায় দ্রাবকের যে বাষ্পচাপ তার সাপেক্ষে কতটা কমেছে আমরা বলতে পারি। তাহলে পুরো এই যে ফর্মুলাটা আমরা পেলাম P0 মাইনাস PS বাই P0, যেটাকে আমরা বলবো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, আপেক্ষিক অবনমন, অবনমন, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো সেই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কার সঙ্গে সমান হচ্ছে, না দ্রবণে উপস্থিত দ্রাবকের মোল সংখ্যার সঙ্গে সমান। এটাকেই বলা হয় রাউল্টের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের সূত্র, ঠিক আছে। এটাই হচ্ছে দেখো দ্রবণের আরেকটা যে সংখ্যাগত ধর্ম বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, তার যে পুরো এক্সপ্রেশনটা আমরা করে ফেললাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ইকুয়াল টু কি হচ্ছে, দ্রবণের উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশ, তাহলে কি হবে না বিশুদ্ধ কোন দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রবণে উপস্থিত যে দ্রাব আছে সেই দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান। এবার পুরো যে প্রসেসটা হচ্ছে বাষ্পচাপ, সেইটা অবশ্যই কি না একটা স্থির উষ্ণতায় হচ্ছে। তাহলে না উষ্ণতা যদি স্থির না থাকে তাহলে বাষ্পচাপও স্থির হবে না, বাষ্পচাপের নির্দিষ্ট ভ্যালু পাবো না। তাহলে আমাকে আগে বাষ্পচাপটার একটা নির্দিষ্ট টেম্পারেচার বলতে হবে। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সম্পর্কিত যে সূত্রটা, যেটা আমি লিখছি না, এইটা দেখো এই ফর্মটাই আছে। দেখো আগে তোমাকে স্থির উষ্ণতা উল্লেখ করতে হবে, কারণ আমরা জানি বাষ্পচাপ উষ্ণতার উপরে নির্ভর করে। তাহলে কোনো দ্রবণের নির্দিষ্ট উষ্ণতায়, কোনো বিশুদ্ধ দ্রাবকে কোনো নির্দিষ্ট উষ্ণতায় যদি আমরা কোনো নন ভোলাটাইল মানে অনুদ্বায়ী কোনো পদার্থ অ্যাড করি, তাহলে দ্রবণের যে পরিমাণ বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হয়, সেই আপেক্ষিক অবনমনটা দ্রবণে উপস্থিত ওই অনুদ্বায়ী দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান। তাহলে কি হলো না, যদি আমরা ধরো বিশুদ্ধ অবস্থায় কোনো দ্রবণ কি আছে না পুরো বিশুদ্ধ অবস্থায় আছে,
যদি পিওর বিশুদ্ধ অবস্থায় থাকে তাহলে বিশুদ্ধ অবস্থায় নির্দিষ্ট উষ্ণতায় ওর একটা মানে পিওর দ্রাবক ফর্মে আছে, অন্য ওতে কিছুই অ্যাড নেই, তাহলে কি হবে, ওর একটা প্রপার ভেপার প্রেসার থাকবে। সেই ভেপার প্রেসারটা কি বলবো আমরা, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ একটা নির্দিষ্ট উষ্ণতায়। ঠিক আছে, এইবার আমরা সলিউশনে কি করলাম, কিছু পরিমাণ নন ইলেকট্রোলাইট অ্যাড করলাম এবং নন ভোলাটাইল অ্যাড করলাম। যদি নন ভোলাটাইল না অ্যাড করি তখন কি হবে, ওর জন্যও তো আমরা ভেপার প্রেসার পাবো, তাহলে বুঝতে পারবো না কি হবে। তার জন্য রাউল্টের যে সূত্র ছিল সেই সূত্র অ্যাপ্লাই করে করব। তাহলে এক্ষেত্রে কি হবে, অবশ্যই নন ভোলাটাইল হবে। তাহলে যদি নন ভোলাটাইল হয় তাহলে যে এই যে বাষ্পচাপের, তাহলে কি হলো বলো, বাষ্পচাপ কিছুটা V0 মানে ছিল, দ্রবণে যখন অ্যাড করলাম তখন বাষ্পচাপ হ্রাস পাবে। কেন হ্রাস পাবে আমরা ডিসকাস করেছি, সারফেস এরিয়াতে মলিকিউল সংখ্যা কমে যাবে দ্রাবকের, তার ফলে এই যে অবনমন হলো সেটা কি করে পেলাম আমরা, দেখো PS মাইনাস সরি P0 মাইনাস PS, এই দেখো P0 মাইনাস PS আপেক্ষিক অবনমন। এইবার সেটাকে যদি আমরা বিশুদ্ধ অবস্থায় কি ছিল তার সাপেক্ষে কতটা হ্রাস পেয়েছে দেখি, তাকে আমরা বলবো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। সেইটা একটা নির্দিষ্ট উষ্ণতায় কি হলো, ওই দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান। এটাই হলো রাউল্টের বাষ্পচাপ সম্পর্কিত প্রশ্ন মানে সূত্র। ঠিক আছে, এইবার আমরা নেক্সট কিছু এর প্রশ্ন আলোচনা করব এবং নেক্সট কলিগেটিভ প্রপার্টিজ সম্পর্কে আমরা চলে যাব। ঠিক আছে, নেক্সট কিছু চলার আগে আমি বলি, তোমরা আমাদের চ্যানেলটার পাশে থেকো, আমাদের তোমরা বুঝতেই পারছো ভিউজ আরও তোমরা যদি বাড়াও আমরা আরও অনুপ্রাণিত হব, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আমাদের আরও ভালো লাগবে, আমরা পড়ানোতে আরও অনুপ্রেরণা পাবো। চলো আজকে আমরা কিছু প্রশ্ন দেখি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত, বাকি প্রশ্ন নেক্সট দিন হবে। আচ্ছা দেখো প্রথম প্রশ্ন কি আছে, এটা আমরা আজকে করব, বাকি প্রশ্ন আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করে পরের কলিগেটিভ প্রপার্টি যাব। তাহলে কি আছে না, 1 মোল অফ নন ভোলাটাইল সলিউট, মানে যে সলিউট আছে, মানে সলিউটকে আমরা কি বলি, দ্রাব, তাহলে দ্রাবের মোল সংখ্যা কত, দ্রাবের মোল সংখ্যা হলো, বলো কত দেওয়া আছে, দ্রাবের মোল সংখ্যা হলো 1। দেখো কোথায় ডিজলভ আছে, ডিজলভড ইন 2 মোল অফ ওয়াটার, তার মানে ওয়াটার কি অবশ্যই দ্রাবক, তাহলে দ্রাবকের মোল সংখ্যা কত, 2। এবার বলেছে তাহলে ভেপার প্রেসার অফ দ্য সলিউশন দ্যাট ইজ রিলেটিভ টু দ্যাট অফ ওয়াটার। ঠিক আছে, তাহলে বলেছে ভেপার প্রেসার অফ দ্য মলিকিউল অফ ভেপার প্রেসার অফ দ্য সলিউশন ইজ রিলেটিভ টু দ্য ওয়াটার। বলো আমরা কি জানি বলো, আমরা জানি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্যাট ইজ পি নট মাইনাস পি সলিউশন বাই পি নট, সেটার ভ্যালু কত হয় না 1/1+3, তাই না, এভাবে আমরা বলতে পারি, তাই তো, এটা হচ্ছে মোল ভগ্নাংশ, 1+3 কেন 1+2, দ্রবণের 1+3। এবার দুদিকে তুমি গুণ করে দাও, গুণ করলে কি পাবে, পি নট 3p নট মাইনাস 3ps সলিউশন ইকুয়াল টু আমরা পাবো পি নট। তাহলে পিএসটাকে তুমি যদি এদিকে নিয়ে আসো তাহলে কি পাবে, 3ps
ইকুয়াল টু পেয়ে যাবে 2p0। তাহলে এখান থেকে তুমি কি পাবে, পি এ সলিউশন কি হবে 2/3p0। দেখো তাহলে রিলেটিভ টু ওয়াটারের সাপেক্ষে কত হচ্ছে, সলিউশনে যখন আমরা সলিউশনের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবক মানে জলের সাপেক্ষে কত হচ্ছে না, তার 2/3। ঠিক আছে, তার 2/3। তাহলে অপশন নাম্বার 1। ঠিক আছে, তাহলে এই যদি বলে এর বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কত, এটা এই 1/3টা কি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। আপেক্ষিক অবনমন। চলো আমরা আজকে তাহলে ভিডিওটা এই অবধি রাখলাম। তোমরা সকলেই পড়াশুনো করবে, অসুবিধা হলে আমাদের কমেন্টে জানাবে, তাহলেই আমাদের ভালো লাগবে। তোমরাও তোমাদের মতো পড়ো, আমাদের পাশে থেকো, আমরাও আমাদের প্রতিশ্রুতি মতো একদম পরীক্ষার 1 মাস আগে আমরা সিলেবাস শেষ করব। ঠিক আছে, চলো তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, হ্যাপি লার্নিং।